আদানি গোষ্ঠীর ৩টি কোম্পানির ঋণমান কমিয়ে নেতিবাচক করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা S&P। অর্থাৎ আদানি গোষ্ঠীর এসব কোম্পানিকে ঋণ দেয়া এখন ঝুঁকিপূর্ণ। ইকোনমিক টাইমসের প্রতিবেদন বলছে, আদানি গ্রিন এনার্জি, আদানি ইলেকট্রিসিটি ও আদানি পোর্টসের ঋণমান নেতিবাচক করা হয়েছে। S&Pর দাবি, যেভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় ও দপ্তর ও শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা গৌতম আদানি ও তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাতে আদানি গোষ্ঠীর সার্বিক ভাবমূর্তিতে ধাক্কা লাগবে। প্রশ্নের মুখে পড়বে কোম্পানিগুলোর পরিচালন ব্যবস্থা। ঋণমান কমে যাওয়ায় বাজার থেকে মূলধন সংগ্রহ কঠিন হতে পারে প্রতিষ্ঠানটির জন্য। গ্যাস সংকটে গেল ৯ মাসে দেশের প্রায় ২০০টি কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় ১০% গ্যাস। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধের মাধ্যমে গেল ৩ মাসে জ্বালানি খাতে সরকারি কেনাকাটায় সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা। দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি। শিল্প কারখানায় ১০০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬০ কোটি ঘনফুট গ্যাস। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের। বিসিআই আয়োজিত সেমিনারে জানানো হয়, জ্বালানি সংকটে চলতি বছরের ৯ মাসে প্রায় ২০০ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আরও ৩০০টি কারখানা বন্ধের পথে আছে। অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় $১ বিলিয়ন অর্থমূল্যের গ্যাস। রিফর্ম করার জন্য কিন্তু সময় নেওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাইম ক্যানট ওয়েট। দ্য ডোমেস্টিক সেক্টরের এনার্জি কনজাম্পশন বেড়েছে, দিস ইমপ্লাইজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ শ্রাঙ্ক। এর মধ্যে আর কোনো ডিবেট, অনলি রিজন দ্য ইন্ডাস্ট্রি ইজ প্রবলি নট শ্রাঙ্ক হতে পারে ইফ দে হ্যাভ বিকাম সুপার এফিশিয়েন্ট। যদিও এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান পেট্রোবাংলা চেয়ারম্যান। জানান, গত ২ মাসে প্রায় ৫,০০০ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সংকট সমাধানে সরকারি কেনাকাটায় দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। পাবলিক সেক্টরে প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রতিযোগিতার অভাব, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা মাত্র ৬ মাসের যে আমদানি করেছি তাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। যে এই তথ্যটা তো আমরা বলছি, হোয়াট দিস, এক্সপার্টরা যারা বলছে প্রচুর পরিমাণ আমরা সিস্টেম লস করছি, এ কথা বরাবর শুনে আসছি, কিন্তু এর সাইন্টিফিক এবং কোয়ান্টিফাই মেজারের বেসিস কি ছিল? ২৩ জানুয়ারির আগে এটি ছিল না, অল্প একটু ছিল। এ সময় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ওষুধ শিল্পের রপ্তানি কমার আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড। শনিবার এলডিসি উত্তরণের পর ওষুধ শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন সংস্থার গবেষকরা। বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ওষুধ উৎপাদনে পেটেন্ট সুবিধা পেয়ে থাকে। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর আরও ৩ বছর এ ধরনের সুবিধা পাবে। ফলে ওষুধ শিল্পের ওপর সহসাই বড় প্রভাব পড়বে না। তবে কিছু সুবিধা প্রত্যাহার করায় অনেক ওষুধের দাম ৩% পর্যন্ত বাড়তে পারে। এ সময় জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৩% খরচ হচ্ছে ওষুধ কিনতে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, পদ্ধতিগত ত্রুটি ভালো নীতিমালা তৈরির অন্তরায়, যে কারণে এ খাতে বিনিয়োগও বাড়ছে না। কোনো একটা পলিসি, কোনো একটা রুল যেটা হয়তো না, যেটা অবভিয়াসলি ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরের উপর একটা প্রভাব পড়বে, এটাতে আমাদের কোনো কনসালটেশন হয় না বা একদম লাস্ট মিনিটে হয়। বাট দ্যাট ইজ নট দ্য রিলেশনশিপ দ্যাট উই নিড টু হ্যাভ। এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবং এটার জন্য আমাদের স্বাস্থ্য খাতে ক্ষতি হবে, ওষুধের দাম বাড়বে, এই কথাটি হয়তো সত্যি না, কিন্তু স্বাস্থ্য খাত এবং ওষুধ শিল্পের কতগুলো কাঠামোগত সমস্যা আছে যেগুলো দীর্ঘদিন ধরে আছে, এবং এই সমস্যা যদি আমরা এখন এটাকে ট্যাকেল করতে না পারি, সমাধান করতে না পারি, তাহলে এই শিল্পের ভবিষ্যৎ যে সম্ভাবনা বা সক্ষমতা সেটা কিন্তু এফেক্টেড হবে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গত সপ্তাহে প্রায় ১২,০০০ কোটি টাকা কমে গেছে। ডিএসইএক্স সূচক কমেছে ১৫০ পয়েন্টের বেশি, সেই সাথে কমেছে গড় লেনদেনের পরিমাণও।
গত সপ্তাহের 5 কার্যদিবসেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, ফলে সপ্তাহের ব্যবধানে কমেছে সবগুলো সূচক। গেল বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় 6,62,000 কোটি টাকা, যা আগের সপ্তাহেই শেষ কার্যদিবসে ছিল 6,74,000 কোটি টাকা। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় 465 কোটি 80 লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল 554 কোটি টাকা। পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত চালের নিশ্চয়তা দিতে ভোক্তাদের জন্য এসিআই ফুডস লিমিটেড নিয়ে এলো ফর্টিফাইড চাল। রাজধানীর তেজগাঁওয়ে এসিআইয়ের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এ চাল দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে। অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা বলেন, দেশের মানুষকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন। এসিআই পিওর ফর্টিফাইড জিরাশাইল ও কাটারি নামে দুটি উন্নত মানের চাল বাজারে সরবরাহের মাধ্যমে ভোক্তার চাহিদা পূরণে সক্ষম হবে বলেও জানান তিনি। পুষ্টি চাল বা কার্নেল বের হয়ে আসে। What drives wellness to deliver the stated to improve to ensure. ফরিদপুর মাগুরা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও শেষ হয়নি জমি অধিগ্রহণের কাজ। 6 বছরেও প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জমি অধিগ্রহণ না হওয়ায় কৃষক চাষাবাদ করতে পারছেন না। পুরাতন মৌজা রেটে জমির দাম নির্ধারণ করায় অনেকেই জমি দিতে আগ্রহী নন। ফরিদপুর মাগুরা রেললাইন প্রকল্প শুরু হয় 2018 সালের 29 মে। 2022 সালের 30 এপ্রিল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণের ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ পিছিয়ে 2025 সাল করা হয়। প্রকল্পে জমির পরিমাণ ধরা হয় 107 একর। 6 বছরে মাত্র 12 একর বুঝে পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ক্যাসল কনস্ট্রাকশন। সাবেক এমপি নাবিল আহমেদের এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ সরকার পরিবর্তনের পর অনেকটাই বন্ধ। জমি অধিগ্রহণ না হয় চাষাবাদও করতে পারছে না কৃষক। জমির টাকা কেউ পাইছে, কেউ এখনো পাইনি। তারপরে তো এই দেশে গোলযোগের পরে আবার দেখতেছি কাজ এই আজ করি কালি করি করে তো আর কোনো কাজই দেখতেছি। 6,000 টাকা শতক জমিতে হয় না। আমার পাশে কিনতে গেলে আমাদের এখন লাগতেছে প্রায় 90,000, 1 লাখ টাকা শতক। এখনো 95 একর জমি অধিগ্রহণের 100 কোটি টাকা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে মামলা থাকায় অধিগ্রহণে ধীরগতি হচ্ছে। ক্রাশ প্রোগ্রাম নিয়েছি যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্ষতিপূরণটা বুঝিয়ে দিয়ে আমরা এই প্রকল্প পরিচালকের কাছে জমিটা হ্যান্ডওভার করতে পারি, এবং আমরা আশা করছি যে এটা মানে ডিসেম্বরের নাগাদ এটা দৃশ্যমান একটা অগ্রগতি আমরা এটা পরিলক্ষিত হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা। এটা নিয়ে বিভিন্ন দিক আলোচনা হলো, কিছু কেস আছে, সবগুলো কিভাবে সমাধান করা যায় এবং কত দ্রুত এটা পেমেন্ট দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ফরিদপুর মাগুরা রেললাইন নির্মাণ শেষ হলে প্রথমবারের মতো ঢাকার সঙ্গে মাগুরার ট্রেন যোগাযোগ চালু হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী ওয়াসার সরবরাহ করা পানির 30% হচ্ছে অপচয়। ওয়াসার ভাষায় যা সিস্টেম লস। এতে বছরে গড়ে 8 কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে সংস্থাটি। বেশ কয়েক বছর ধরে এই অবস্থা চললেও সিস্টেম লস কমিয়ে আনতে পারছে না ওয়াসা। রাজশাহী নগরীতে দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার, বিপরীতে ওয়াসার যোগান 9 কোটি 80 লাখ লিটার। এরই মধ্যে সিস্টেম লসে অপচয় হয় 3 কোটি লিটারের বেশি। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে রাজশাহী ওয়াসার পানির সিস্টেম লস থাকছে 30%-এর কাছাকাছি। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12 লাখ 35 হাজার টাকা। সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে পানির অপচয় হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগও বাড়াচ্ছে সিস্টেম লসের বোঝা। 10% সিস্টেম লসকে গ্রহণযোগ্য ধরা হলেও সেই পর্যায়ে নামতে পারছে না রাজশাহী ওয়াসা। সবাই ব্যবহার করে, সবাই পানি খায়, উজু করে, রাস্তার মানুষ ব্যবহার করে সবাই। এই তো এবার এলাকার দোকানদাররা বা এলাকার লোকজন সবাই ব্যবহার করে। খাম্বাটা বোরিং করে, তখন থেকে লিক হয়েছে। লিক হওয়ার পর থেকে ওনারা লিখিত অভিযোগ করেছে, ওয়াসাকে ফোনে জানিয়েছে, তারপর কোনো ব্যবস্থা নেই। অভিযোগ গেল যে সেটাকে বিশ্লেষণ করে যদি আমরা একটু দেখতাম তাহলে আমার মনে হয় যে জনগণগুলা একটু স্বস্তিতে থাকতো।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ওয়াসার অপচয়ের বোঝা বইতে হচ্ছে নগরবাসীকে। পানির দাম বাড়িয়েও সেবার মান বাড়াতে পারছে না সংস্থাটি। ওয়াসাতে কিছু দুর্নীতিগ্রস্ত লোকজন থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, অনেকে ডেভেলপার বিল্ডিং করে থাকে, ওরা সিস্টেম লস করে মানে অনর্থকভাবে তার প্রভাব খাটিয়ে পানিগুলো ব্যবহার করে। বাড়তি টাকাটা সরকার দিবে না, এই দায়ভার তো এটা কাদের উপরে আসবে? গ্রাহকদের আসবে। তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে সিস্টেম লস কমিয়ে আনার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধে কাজ করছেন তারা। যে টার্গেট যেটা আছে 10% বা বিলো 10% নিয়ে আসতে চাই, তাহলে যে স্বীকৃত পদ্ধতি ডিএমএ সিস্টেম একটা আছে, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে খুব ইফেক্টিভ, খুব সায়েন্টিফিক। এই কাজটি করার জন্য আমরা অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করে ফেলেছি। 2010 সালে যাত্রা শুরু করে রাজশাহী ওয়াসা। এক যুগের বেশি সময় পার হলেও এখনও 30% নগরবাসী সংস্থাটির সেবা থেকে বঞ্চিত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। শীত যতই এগিয়ে আসছে, ব্যস্ততা বাড়ছে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের চাষিদের। সারা বছর চাহিদা থাকলেও বিজয় দিবস সহ বিভিন্ন দিবস কেন্দ্র করে এই মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। শাহবাগ সহ দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে এখানকার গোলাপ। সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের চাষিরা দিনরাত ব্যস্ত বাগান পরিচর্যায়। 16 ডিসেম্বর বিজয় দিবস, এরপর একে একে ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। চাষিরা বলছেন কিছুদিনের মধ্যেই বাগানগুলো ভরে উঠবে ফুলে ফুলে। গেল বছর রোগবালায় বেশি থাকলেও এবার কম, পাশাপাশি আবহাওয়া ভালো, তাই এই মৌসুমে লাভের আশা করছেন বাগানীরা। জানুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি, 26 মার্চ থেকে বিক্রি করি। আমরা শাহবাগ লয়ে যাই, কি আগারগাঁও লয়ে যাই। যেমন গত বছর আমরা যে পরিমাণ টাকা খরচ করছি, অসুখ লেগে গেছিল, অসুখের কারণে মানে ওই টাকাটা ওইটা আসে নাই। এই বছর আশায় আছি, দেখি আল্লাহ কি করে, এখন পরিচর্যা চলছে। বিরুলিয়ার গোলাপ গ্রামে এবার 230 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। অতিরিক্ত কুয়াশা ও রোগবালাই থেকে বাগান রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুয়াশা হওয়ার কারণে আমরা অনেক সময় এইখানে হচ্ছে যে ছত্রাকনাশক এবং কীটনাশক এটি আমরা গোলাপের চাষিদেরকে দিতে বলি, এবং এটি অন্ততপক্ষে 7 থেকে 10 দিন পরে 2 বার হচ্ছে যে আমরা দিতে বলি। এতে করে হচ্ছে যে গোলাপ যেমন হচ্ছে যে ভালো থাকবে, তেমনি হচ্ছে যে এটি মারা যাওয়া থেকে রক্ষা পাবে। সারা দেশে গোলাপের চাহিদার সিংহভাগই পূরণ হয় বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।